সকালবেলা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ফুল থমকে গেল। দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে আবেশ। তুমি? ফুলের কণ্ঠস্বর কাঁপলো। আবেশ দরজার ফ্রেমে হাত আটকে স্থির হলো। তার চোখে উপচে পড়ছে এক বিচিত্র দহন, যা ফুলকে অস্বস্তিতে ফেলছে। আবেশ শান্ত গলায় বলল, ভেতরে আসতে বলবি না? তুই বড় হয়ে গেছিস তো, তাই অনুমতি নিচ্ছে। আবেশের মানসিক অবস্থা স্থিতিশীল নয়। ভাবনাটা মাথায় আসতে ফুল ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। মন সায় দিল না আবেশকে ভেতরে ঢোকার অনুমতি দিতে। দ্বিধায় থাকা ফুলের অস্বস্তি টের পেয়ে আবেশ নিজেই প্রশ্ন ছুড়ে দিল, আমি কি চলে যাব? ফুল চলে যেতে বলতে পারল না। জোর করে ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, এমা চলে যাবে কেন? ভেতরে এসো। আবেশ ভেতরে এসে দেখল উর্বি এখনো ঘুমে তলিয়ে আছে। ফুলের জড়তা কাটাতে এসে নিজেই সহজ হওয়ার চেষ্টা করলো। ওনাকে কোথায় পেলি? আলোচনা সাধারণ দিকে মোড় নেওয়ায় ফুল হাঁপ ছেড়ে বাঁচল। বলতে শুরু করলো, অনেক লম্বা কাহিনী আবেশ ভাই। তোমাকে রিদম স্যারের কথা বলেছিলাম না? ওনার যমজ ভাই আছে যার নাম রিহান। সেই রিহান খুব খারাপ লোক, জানো তো। রিদম স্যার আর উর্বি আপু জাস্ট ফ্রেন্ড হিসেবে কয়েকদিন পর পর দেখা করতো। রিহান ভেবে নিয়েছিল উর্বি আপু ওনার গার্লফ্রেন্ড হয়, সেই জন্যই তুলে নিয়ে গিয়েছিল উর্বি আপুকে। ভাই ভাইয়ের শত্রু হলে যা হয় আর কি। আবেশ ফুলের কথা আদৌ শুনল কিনা কে জানে। সে কেবল ফুলকে কথা বলার সুযোগ দিয়ে পরিবেশটা স্বাভাবিক করতে চাইছিল। হঠাৎ সে প্রসঙ্গ পাল্টে বলে উঠল, শোন ফুল, আমি তখনকার আচরণের জন্য দুঃখিত। সারা রাত ভেবে দেখলাম এতে কারোর কোনো দোষ নেই। খোদা আমার জন্য তোকে বানায়নি। যদি বানাতো তাহলে কোনো না কোনোভাবে তুই আমার হয়েই যেতে, অন্তত ভালোবেসে ফেলতি আমায়। তা যখন হলো না, মিছিমিছি অভিমান করে কে লাভ? কম চেষ্টা তো আর করিসনি আমাকে ভালোবাসার। আমিও কম চেষ্টা করিনি তোর ভালোবাসা পাওয়ার। ফুলের ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে উঠল। এই হাসি ফিরিয়ে আনার জন্য আবেশ মনের বিরুদ্ধে গিয়ে হাজারো মিথ্যা কথা অবলীলায় বলে দিতে পারে। ফুল নরম স্বরে প্রশ্ন করল, তুমি আমাকে ভুলে যাবে তো আবেশ ভাই? আমার জন্য আর কষ্ট পাবে না তো? আবেশের বুকের ভেতরে দহন শুরু হলো। কতটা কষ্ট সে অনুভব করছে তা কেবল তার অন্তরাত্মা জানে। কিন্তু তার বুনো ফুলের জন্য সেসব কষ্ট সয়ে নিয়ে নিজের মনের মৃত্যুর পরোয়ানা সই করতেও রাজি। আমি ভুলে যাব তোকে, একদমই মনে পড়বে না, বুঝলি? তোকে ভুলে যাওয়া এই আর এমন কি কঠিন কাজ। শুধু তো একটু ভালোই বেসেছিলাম। পৃথিবীতে এমন কত ভালোবাসা অকালেই ঝরে যায়, কত ভালোবাসা পূর্ণতার মুখ দেখতে পায় না। হাতে গোনা কটা ভালোবাসাই প্রাপ্তির সুখ বয়ে আনে বল। আমার এই একতরফা ভালোবাসার গল্পটা না হয় এখানেই শেষ হলো। এই শেষ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে যদি তুই তোর ভালোবাসা পেয়ে যাস, সেটাই বা মন্দ কিসে? ফুল আবেগে মাথা নাড়ল। ভালোবাসা তোমায় আরও একবার ভালোবাসুক আবেশ ভাই। তোমার জীবনে আরও একবার ভালোবাসার গল্প শুরু হোক, ভিন্ন কোনো মোড়ে, ভিন্ন কোনো সময়ে। যে তোমায় ভালোবাসবে তুমি তার হয়েও। আবেশ হালকা হাসলো। সেই হাসির পেছনে যে কত বড় তা ছিল তা কি ফুল টের পেল না। আবেশ টের পেতেই দিল না। সে শুধু বলল, ভালোবাসা তোকে ভালো রাখুক ফুল। খুব সুখে থাক তুই। আমাদের একেবারেই ভুলে যাস না, মাঝে মধ্যে চলে আসিস। ফুলের মনের খেয়াল হলো সে হয়তো আর কখনোই ফিরবে না এই বাড়িতে। এমন মনে হওয়ার কারণ স্পষ্ট। মেহেককে সে কথা দিয়েছে আর কখনো মুখোমুখি হবে না আবেশের। ফুল সেই কথা মনে করে উত্তর দিল না, হাসলো শুধু। আবেশ হাতে ধরে রাখা ফোনটা ফুলের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর ফোন। এবার হয়তো ফোন নিয়ে গেলে তোর হাজবেন্ড আপত্তি করবে না, রাইট? করার কথাও নয়। ফোনটা হাতে নিতে নিতে ফুল বলল, মা ফিরে এলে কল দিতে বলো, ঠিক আছে? আবেশ মাথা নাড়ল। নীরবতা সহনীয় হয়ে উঠতেই আবেশ কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোর সামনে একটা জিনিস কনফেস করার ছিল ফুল। আমি জানি না সেটা শোনার পর আমার প্রতি তোর আস্থা আটুট থাকবে কিনা। ফুল থমকে গেলেও আবেশকে সাহস জুগিয়ে দিয়ে বলল, আর বলেই ফেলো না। আমার সামনে কোনো কিছু কনফেস করা আর আয়নায় ফুটে ওঠা নিজের প্রতিচ্ছবির কাছে কনফেস করা সমান। তা জানি ফুল, কিন্তু তোর বিষয়ে তোর সামনেই কনফেন্স করাটা একটু কঠিন। এমন কোনো বিষয়? আবেশ নড়ে চড়ে দাঁড়িয়ে লম্বা শ্বাস নিল। তারপর ফুলের চোখে চোখ রেখে গড়গড়িয়ে বলে ফেলল, কক্সবাজারে আমাদের শেষ দেখা হওয়ার রাতে মেহেন্দি দেওয়ার সময় তোর চোখ লেগে যাওয়ার পর আমি অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলাম তোর। ফুলের কান দুটো ঝাঁঝা করে উঠল। বিস্ময়
ফুটে উঠল চোখে মুখে আবেশ। ভয় পেয়ে গেল তার প্রতিক্রিয়া দেখে, সঙ্গে সঙ্গে বলল, বিশ্বাস কর, আমি সজ্ঞান ছিলাম না তখন। আমার কোনো খারাপ উদ্দেশ্যও ছিল না। শেষ মুহূর্তে হলেও নিজেকে সামলে নিতাম আমি। তুই আমাকে ক্ষমা করে দে। ফুল স্তব্ধ হয়ে গেল পুরোপুরি। আবেশের কথাগুলো বিশ্লেষণ করতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে সে। সরি ফুল, ক্ষমা করে দে প্লিজ। তুই ক্ষমা না করলে আমার নিজের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করবে। ফুল দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো, নিভু কণ্ঠে বলল, এটা বলার কি খুব প্রয়োজন ছিল? চরম হতাশায় আবেশ নিজের চুল টানতে লাগলো। ছিল ফুল, নইলে ক্ষমা চাইতাম কিভাবে? ফুলকে নিশ্চুপ দেখে আবেশ দরজার দিকে ঘুরে দাঁড়ালো। ক্ষমা চাওয়ার দরকার ছিল, চেয়ে নিয়েছি। তুই ক্ষমা করবে কিনা সেটা তোর ব্যাপার। আমি তবে তোর নীরবতাকেই ধরে নিলাম। তুই ক্ষমা করতে পারবি না। আবেশ সামনে পা বাড়ানোর আগে ফুল মৃতপ্রায় কণ্ঠে বলে উঠল। আমি ক্ষমা করে দিয়েছি, সেই ঘটনা ভুলে যাও। আবেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরক্ষণে দ্রুত পদক্ষেপে রুম ত্যাগ করলো সে। তার চলে যাওয়ার মধ্য দিয়ে রুমের পরিবেশ হালকা হয়ে এলো। ক্ষণকাল আগে আবেশের বলা কথাটা মন জমিনে পুঁতে ফেলল ফুল। উল্টো ঘুরে খাটের দিকে চলে গেল। বালিশের নিচে শেষবারের মতো উদ্যানের ছবিগুলো খুঁজল সে, কিন্তু খুঁজে পেল না। এই কদিনের পুরো রুম চষে ফেলেও ছবিগুলোর হদিস মেলেনি। ফুল দীর্ঘশ্বাস ফেলে খাটের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে স্বগতোক্তি করল। উনি মেলো ম্যামকে বিয়ে করবেন শুনে ওনাকে নিয়ে লেখা ডায়েরির পাতাগুলো ছিঁড়ে পুড়িয়ে ফেললো। ছবিগুলো পড়তে পারিনি আমি। ভেবেছিলাম যেখান থেকে এনেছিলাম সেখানেই রেখে আসবো। ছবিগুলো খুব সম্ভবত বালিশের নিচে রেখেছিলাম, তবে কোথায় গেল? দুপুরের শেষ ভাগে উদ্যানের ঘুম ভাঙল। সে ফ্রেশ হয়ে একেবারে লাঞ্চ করে ফুলকে বলল, রেডি হয়ে নাও গিয়ে। ফুল মিষ্টি হেসে মাথা নাড়ল। সে আর উর্বি দ্রুত তৈরি হয়ে নিচে নেমে এলো। উদ্যান দরজার সামনে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়েছিল। তাদের দেখে শীতল কণ্ঠে বলল, তো এবার ফিরে যাও যাক। ফুল পা টিপে টিপে উদ্যানের সামনে এসে দাঁড়ালো। তার দ্বিধাগ্রস্তের ভঙ্গি দেখে উদ্যান আগে ভাগে অনুমান করে নিল ফুল হয়তো আবারও কোনো বায়না ধরে বসবে। উদ্যান দু আঙ্গুলে কপাল ঘষে রাশভারী কণ্ঠে বলল, দেখো পেটাল, তোমার সব আবদার এসএসডিকে শুনবো প্লিজ। এখানে আর থাকতে চেও না? আমি থাকতে চাইবো না। মা হয়তো খুব জরুরি কাজে গেছে। কবে ফিরবে আন্দাজে বলা কঠিন। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। ফুল একটু ইতস্তত করে বলল, চলুন আমরা আপনার মায়ের সাথে দেখা করে আসি। উদ্যান চমকিত নয়নে তাকালো। কি বললে? বললাম শাশুড়ি মায়ের সাথে দেখা করে আসি, চলুন। আমার মায়ের সাথে দেখা নাই বা করতে পারলাম, সেও তো আমার আরও একটা মা। উদ্যান মুহূর্তে যেন স্থবির হয়ে পড়ল। তার ভেতরে এক তীব্র ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠল ঠিকই, কিন্তু সে চোয়াল শক্ত করে সে অদৃশ্য ক্ষোভটাকে অবদমিত করল। শান্ত হওয়ার চেষ্টা করে বলল, খুব ভালো আইডিয়া, চলো তাহলে। ফুল খুশি হয়ে উর্বিকে নিয়ে উদ্যানকে অনুসরণ করতে লাগলো। তারা বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে এসে থামলো। বেড়ার অন্য পাশে দাঁড়িয়ে ফুল উৎসুক হয়ে প্রশ্ন করলো, মামি কোথায় আছেন? উদ্যান ইশারায় মাটির একটা উঁচু স্তম্ভের দিকে ইশারা করে বলল, এই যে সবার থেকে আলাদা কবরটাই তার। ফুলের মনটা বিষণ্ণ হয়ে এলো। সে এর আগেও মায়ের সাথে অনেকবার এসেছে এখানে। তখন অপরিচিত তিনটা কবর কার কার সেটা জিজ্ঞাসা করেছিল সে, কিন্তু তার মা বলেছেন তিনিও জানেন না। ফুল চোখের ইশারায় অন্য দুটো কবর দেখিয়ে বলল, ওখানে নানা ভাই আর তার পাশেই নানুমণি আছেন, তাই না? আচ্ছা, নানা ভাইয়ের আরেক পাশের ওখানে কে আছেন? দেখে মনে হচ্ছে মামিও একা নন, ওখানে তার পাশেও কেউ আছে। উদ্যান প্রশ্নটা কৌশলে এড়িয়ে গিয়ে ছোট করে বলল, দেখা দেখি হয়েছে, চলো এবার। ধীর লয়ে মাথা নাড়ল ফুল। আপনিও জানেন না, তাই না? উদ্যান জবাব দিল না। ফুল আবারও বলল, একদিন হয়তো জানতে পারবো। যেমন আজ জানতে পারলাম, তেমনি আরও দুজনের রহস্যও জানতে পারবো। আমি নিশ্চিত তারাও বাইরের কেউ নয়, বরং আমাদের আত্মীয়ই হবে। কি বলেন আপনি? উদ্যান আনমনে হেঁটে চলেছে। ফুল একা একাই বকবক করছে। এতক্ষণ মন খারাপ থাকলেও উদ্যানের মায়ের সাথে দেখা করে হয়তো ভালো লাগছে তার। আচ্ছা, আপনার মায়ের কথাটা আড়াল করে রাখাটা কি খুব প্রয়োজন ছিল? মা আর মামি কেন লুকিয়ে রাখলেন কথাটা? স্টোর রুমেও তার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি আমি, একটা ছবি পর্যন্ত পাইনি। মনে হচ্ছে খুব নিখুঁতভাবে তার অস্তিত্ব মুছে ফেলা হয়েছিল। উদ্যানের হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে এলো। ফুল নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। শুনুন না,
মামার ব্যাপারে কিছু জানেন আপনি? তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন কোথাও, বা কি হয়েছিল তার সাথে কিছু জানেন? ফুলের একের পর এক প্রশ্নে উদ্যানের ধৈর্যচ্যুতি ঘটল। দাঁতে দাঁত চিপে পাশ ফিরে বলল, তিনি কোথায় আছেন আমি কিভাবে জানবো পেটাল? আমাকে তো তার অ্যাক্সিডেন্টের পরপরই মেসকিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাই না? উল্টো সে কোথায় আছে এটা আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত। কি করেছো তোমরা তার সাথে তা তো তোমরাই ভালো বলতে পারবে। ফুল মিনমিনিয়ে বলল, আমি তো কোনো ব্যাপারেই কিছু জানি না, শুধু জানি তার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে তিনি দুটো পা হারিয়েছিলেন। উদ্যানের সহ্য শক্তির বাঁধ ভেঙে গেল। সে অতর্কিতে ফুলের বাহু চেপে ধরে কিরমিরিয়ে বলল, লিসেন পেটাল, মিসেস তাশরিফ খানজাদা বা তার ওয়াইফ মিসেস বর্ণিপিয়া খানজাদাকে নিয়ে তোমার মুখ থেকে আমি একটাও বাক্য শুনতে চাই না। নিজের ভালো ছেলে কথাটা মাথায় গেঁথে নাও। উদ্যানের অগ্নিঝরা বাক্যবাণে ফুল আহত হলো। তার বাদামি রঙা কৃষ্ণ গহ্বর ন্যায় চক্ষুদ্বয় থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ ঝরে পড়ছে। উদ্যানের খসখসে হাতের বজ্র মুষ্টিতে ফুলের কোমল বাহুটা পিষ্ট হয়ে যাচ্ছে। ব্যথায় ফুলের ডাগর চোখে জল জমতে উদ্যানের হুঁশ ফিরল। সে এক ঝটকায় ফুলের বাহু ছেড়ে দিল। ফুল, আবেশের পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই উদ্যান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ফেলল। ফুল তড়িঘড়ি করে গাল বেয়ে নামা অশ্রুটুকু মুছে নিল। আবেশ ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এসে বলল, তুই এখানে? আমি ভাবলাম আমাকে না বলেই হয়তো চলে গেছিস। না আবেশ ভাই, নানা নানুর সাথে দেখা করতে এসেছিলাম। ফুল খুব সংক্ষেপে উত্তর দিল। অতঃপর উর্বিকে নিয়ে দ্রুত পায়ে প্রথমে উদ্যানকে, তারপর আবেশকে পাশ কাটিয়ে গাড়ির দিকে চলে গেল। উদ্যানও হাঁটা ধরতেই নেবে, তখনই আবেশ পাশ থেকে বলল, ফুলকে কষ্ট দেওয়ার কথা ভুলেও ভাববেন না মিস্টার তেহজিব খানজাদা। কালো রঙের শার্টের হাতে গোটাতে গোটাতে উদ্যান আবেশের দিকে সরু চোখে তাকালো। তার মাথায় বরাবরের মতোই হেডব্যান্ড, কবজিতে ব্ল্যাক বেল্টের ঘড়ি। আমার ভাবনা চিন্তা নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে? নিজের চরকা তেল দাও, বুঝলে? আবেশ ক্লান্ত ভঙ্গিতে হাসল। ফুলকে আমি কখনো নিজের থেকে আলাদা মনে করিনি। ওকে নিয়ে ভাবাটাই আমার জন্য নিজের চরকায় তেল দেওয়া। তো ভাবতে থাকো ওকে নিয়ে, আমাকে বিরক্ত করছো কেন? উদ্যানের একেবারে সম্মুখে এসে দাঁড়ালো আবেশ। বুকে হাত ঘুটিয়ে শান্ত গলায় বলল, বিরক্ত আপনি আমাকে করছেন। আমার অতি যত্নে ফোটানো ফুলকে চুরি করে নিয়ে গেছেন। আমি সারা জীবন সাধনা করেও যা পাইনি, আপনি তো অবলীলায় পেয়ে গেছেন। তাই বলে মূল্যহীন মনে করবেন না। ফুলের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করুন মিস্টার খানজাদা। উদ্যান তাচ্ছিল্যে হাসলো। অতি বিদ্রুপে স্বরে বলল, আমার পাশে শোয়ার সুযোগ পেয়েও ওর নিজেকে ধন্য মনে করা উচিত মিস্টার আবেশ। ও ওয়েট, ইউ আর নট খানজাদা এনিমোর। নিজের সারনেম জানো তো? আবেশের শক্ত চোয়াল দৃশ্যমান হলো। একই সাথে তাল মিলিয়ে লাল হয়ে এলো কান দুটো। বলল, জন্মসূত্রে পাওয়া সারনেম নিয়ে এত মাতামাতির কি আছে? সারনেম খুঁজলে আমিও পেয়ে যাব, বাট আই ডোন্ট নিড ওয়ান। হোয়াট এভার। উদ্যান উদাসীনভাবে কাঁধ ঝাঁকালো। ভালোবাসেন না আপনি ফুলকে? কেন তবে শুধু শুধু কেড়ে নিচ্ছেন? রেখে যান না আমার কাছে, আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। আপনার সব ঋণ আস্তে আস্তে শোধ করেও দিব। উদ্যানের চোখ কুচকে এলো। সে পিলপিল করে আবেশের কাছে গিয়ে নিচু স্বরে বলল, ভালোবাসি আমি ওকে, তাই আমি তো আমার সাথেই থাকবে। ও দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি ওকে ছাড়বো না। আবেশের বুকের ভেতর গুমড়ে উঠল। অত্যন্ত ভাঙা কণ্ঠে বলল, ভালোবেসে থাকলে কখনোই নোংরা কথা বলতে পারতেন না ওকে নিয়ে। উদ্যান আলসেমি করে ঘাড় চুলকালো। ডার্টি ওয়ার্ড কখন বললাম? তোমাকে শুধু বোঝাতে চাইছিলাম যে তাহজিবের পাশে শোয়ার সুযোগ পাওয়া আর আকাশ কুসুম স্বপ্ন সত্যি হয় একই। আবেশের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। হাঁসফাঁস করে উঠল ছেলেটা। শরীর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। আমি ফুলকে আটকাতে পারবো না, কারণ সেই ক্ষমতা নেই আমার। ওকে সম্মোহন করে ফেলেছেন আপনি। কি করতে চাইছেন আমি জানি না, কিন্তু আবেশ ঝট করে মাথা নিচু করে নিল। সমস্ত দম্ভ বিসর্জন দিয়ে দুহাত জোর করে সবটুকু আবেগ মিশিয়ে বলল, ওকে কাঁদাবেন না প্লিজ। মেয়েটা খুব আহ্লাদী, সামান্য অবহেলাটুকু সহ্য করতে পারে না। ও খুব ভীত, কঠিন পরিস্থিতির মোকাবেলা করার সাহস নেই ওর মাঝে। ওকে ভালোবেসে কাছে টেনে আনা খুব সহজ। বড্ড ভালোবাসার কাঙাল মেয়েটা। ওর থেকে ক্ষমা পাওয়া সহজ,
ওকে খুন করে ফেলেও ক্ষমা চাইলেও হয়তো ক্ষমা করে দেবে। তাই এমন মেয়েকে খুব যত্নে রাখতে হয়, বুঝলেন? এদের কষ্ট স্বয়ং সৃষ্টিকর্তাও সহ্য করতে পারেন না। এদের কাঁদালে কিংবা কষ্ট দিলে তার পরিণতি ভয়াবহ হয়। উদ্যান কানে আঙ্গুল ঢুকিয়ে অলস ভঙ্গিতে বলল, তোমার জ্ঞান দেওয়া হয়ে গেছে? ক্যান আই টেক মাই লিভ নাও? আবেশ স্তব্ধ হয়ে রইল। জড়ো করা হাত দিয়েই নিজের মুখটা একবার মুছে নিয়ে সে নীরবে সরে দাঁড়ালো। তুমি কিন্তু প্রতিজ্ঞাটার কথা ভুলে যেও না ফুল। মেহেকের কথায় ফুল হাসলো। ভুলবো না মেহেক। ফুল এক এক করে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। পুরোটা সময় আবেশের মনোযোগ ফুলের দিকেই ছিল। গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার পরই আবেশ ঘুরে দাঁড়িয়ে মেহেককে সরাসরি প্রশ্ন করলো। তুই ফুলকে কোন প্রতিজ্ঞার ব্যাপারে মনে করিয়ে দিচ্ছিলি তখন? আকস্মিক প্রশ্নে মেহেক ভরকে গেল। কখন? আবেশ ভারী কি কণ্ঠে আওড়ালো। কিছুক্ষণ আগেই। মেহেক আমতা আমতা করতে লাগলো। কই না তো, আমি তো কিছু বলিনি। আমি পরিষ্কার শুনেছি, মিথ্যা বলার চেষ্টা করিস না। মেহেক কথা গুলিয়ে ফেললো। আবেশ তাকে আর মাহবুবা সুলতানাকে চমকে দিয়ে খপ করে মেহেকের হাতটা নিয়ে নিজের মাথার উপর রাখলো। ভরাট কণ্ঠে বলল, তুই চাইলেই মিথ্যা কথা বলতে পারিস। এমনিতেও বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। বলে ফেল, ফুলকে কোন প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছিলি? মাহবুবা সুলতানা তাকে থামানোর চেষ্টা করলেন। কোন ধরনের ছেলে মানুষই করছিস আবেশ? ছেড়ে দে ওর হাত। তুমি চুপ থাকো মেহেক, জলদি বল। আমি তোর কথা সত্যি হিসেবেই মেনে নেব। তুই যা খুশি বলতে পারিস। আবেশের মাথায় হাত রেখে মেহেকের পক্ষে মিথ্যা বলা অসম্ভব। মাহবুবা সুলতানও বলে যাচ্ছেন, মিথ্যা বলিস না মেহেক, ও যা জানতে চাইছে সত্যি সত্যি বলে দে। মেহেক শুকনো ঢোক গিলল। নিজের কাঁপতে থাকা শরীরটাকে সামলানোর চেষ্টা করে ধরা গলায় বলেই ফেলল, ফুল কথা দিয়েছে আর কখনো তোমার মুখোমুখি হবে না, সে কথাই মনে করিয়ে দিয়েছিলাম। আবেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মুহূর্তে। মেহেকের হাতটা মুক্ত করে দিয়ে সে পিছিয়ে গেল কয়েক পা। রুড়ো কণ্ঠে শুধালো। তুই ওকে বাধ্য করেছিস? মেহেক মাথা নেড়ে আর্তনাদ করে উঠল। না বেশ ভাই, আমি বাধ্য করিনি, ও নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছে। আবেশ উদ্ভ্রান্তের মতো পকেট থেকে ফোন বের করে ফুলের ন্যায় নাম্বার ডায়াল করলো। চোখ বেঁধে নিতেই হবে। ফুলের প্রশ্নে উদ্যান ভিউ মিররে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। বড় শীতল কণ্ঠে বলল, হ্যাঁ, আগে ওই মেয়েটার চোখ বাঁধাও, তারপর নিজের। ফুল নাক কুচকে মৃদু আপত্তি জানালো। উর্বি আপু ঘুমিয়ে পড়েছে, ওর চোখ বাঁধার কি প্রয়োজন? উদ্যান ধমকের সুরে বলল, বাঁধতে বলছি বাঁধবে, অযথা প্রশ্ন করে সময় নষ্ট করো না। দীর্ঘশ্বাস ফেলে উদ্যানের কথা মতো উর্বির চোখ বেঁধে দিল ফুল। এবার নিজেরটাও বাঁধো। ফুল ঠোঁট বাঁকিয়ে নিজের চোখ বাঁধতে যাবে, তখনই পার্সের মধ্যে থাকা ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা বের করতে না করতে উদ্যান সজোরে গাড়ির ব্রেক কষল। টায়ারের ঘর্ষণে এক বিকট শব্দ হলো। উর্বি ঘুমের ঘোরে প্রবল ধাক্কা অনুভব করে চোখ মেলে তাকানোর চেষ্টা করলো, কিন্তু চোখ বাঁধা থাকায় সে কিছুই দেখতে পেল না। হাত দিয়ে চোখের বাঁধন খুলে দেখল ফুল হুড়মুড়ি খেয়ে আছড়ে পড়েছে ড্যাশবোর্ডের উপর। হাতে থাকা ফোনটা ছিটকে পড়েছে নিচে। সিট বেল্ট লক থাকায় বড় কোনো বিপদ হয়নি। কি হলো? ফুলের প্রশ্নের বিপরীতে কোনো জবাব এলো না। সে নিচু হয়ে ফোনটা কুড়োতে চাইল, কিন্তু তার হাত ফোন অবধি পৌঁছানোর আগেই উদ্যান শক্ত হাতে ফোনটা তুলে নিল। ফোনের স্ক্রিনে আবেশ ভাই নামটা জ্বলজ্বল করছে। সেটা দেখা মাত্রই উদ্যানের কপালের রগগুলো ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে সে জিজ্ঞাসা করলো, তুমি ফোন পেলে কোথায়? আর আবেশ কেন কল দিচ্ছে? কপালের ওপর ঘড়িতে পড়া চুলগুলো সরিয়ে নিয়ে সোজা হয়ে বসলো ফুল। ধীর গলায় বলল, ওটা আমারই ফোন, সে কেন কল দিচ্ছে তা তো জানি না। উদ্যান ফোনটা হাতের মুঠোয় নিয়ে আরেক হাতে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। আবেশ লাগাতার কল দিয়েই যাচ্ছে। হঠাৎই উদ্যান জানালার কাছ নামিয়ে ফোনটা বাইরে ধরল। ফুল বিস্মিত হয়ে গেল। আরে কি করছেন? ফোনটা পড়ে যাবে তো। স্কুলের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উদ্যান ফোনটা ছেড়ে দিল। চোখের পলকে চাকার নিচে পিষ্ট হয়ে ফোনটি গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ফুল স্তব্ধ হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। কম্পিত কণ্ঠে জানতে চাইল, কেন এমন করলেন?
উদ্যান সপাটে উত্তর দিল। ফোনের কি প্রয়োজন তোমার? ফুলের চোখ জোড়া ছলছলিয়ে উঠল। কথা বলতাম মায়ের সাথে, সেই জন্যই এনেছিলাম। প্রয়োজন নেই। আজ এখান থেকে আমি ছাড়া তোমার কেউ নেই। তোমার সব ভাবনা চিন্তায় যেন আমি কেন্দ্রিক হয়। ফোনটা থাকলে কি খুব সমস্যা হয়ে যেত? বাদ দাও পেটাল, আমার ভালোবাসা কি যথেষ্ট নয়? সামান্য ফোনের জন্য মন খারাপ হয়ে যাচ্ছে? আমার ভালোবাসা চাই নাকি ফোন চাই বলো? ফুল বুঝতে পারল উদ্যানের সাথে তর্ক করে লাভ নেই। এমনিতে সে আবেশের কল রিসিভ করতো না, সে কোনো যোগাযোগ রাখবে না আবেশের সাথে। স্কুলের সাথে ফুলের সাথে কথা বলতে না পেরে আবেশের অস্থিরতা আকাশ ছুঁয়েছে। প্রথম কয়েকবার কল ঢুকলেও এখন অপর পাশ থেকে ভেসে আসছে, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ কারেন্টলি আনরিচেবল। বুকটা খালি হয়ে আসলো তার। ফুলের সাথে দেখা হবে না ভাবতেই নিঃশ্বাস ফুরিয়ে আসছে। সে টলমল পায়ে মাহবুবা সুলতানার সামনে এসে দাঁড়ালো। মম, প্লিজ বলো না ফুলের সাথে ডেভিলটার কিসের শত্রুতা ছিল? প্রশ্নটা শুনে মাহবুবা সুলতানা আড়ষ্ট হয়ে গেলেন। মনে পড়ে গেল সেই একই প্রশ্ন এবার ফুল এসেও তাকে করেছিল। তিনি ফুলকে সব বলে দিতেও চেয়েছিলেন, কিন্তু উদ্যান এসে ফুলকে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে তাকে সতর্ক করে বলেছিল ফুলকে অতীতের কোনো ঘটনার কথা না জানাতে। সুলতানা তাই চেয়েও ফুলকে কিছুই বলতে পারেনি, আর না তো এখন আবেশকে জানাতে পারবে। ছেলেটা সবেমাত্রই সুস্থ হতে আরম্ভ করেছে। এই মুহূর্তে পুরো ঘটনা উন্মোচন করা ঠিক হবে না। তিনিও মনে প্রাণে চান আবেশ যেন এবার ফুলকে ভুলেই যায়। তাই তিনি খুব বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে সংক্ষেপে বললেন, উদ্যানের বাবা উদ্যানের চেয়ে ফুলকে বেশি ভালোবাসতেন, সেটাই উদ্যান সহ্য করতে পারতো না। বয়স কম ছিল তো তখন, তাই ছোট এই কারণে এই ফুলকে শত্রু মনে করতো ছেলেটা। এখনই দেখ না, ছেলেটা সেই শত্রুতা ভুলে গিয়ে ফুলকে ভালোবেসেও ফেলেছে। তোমার মনে হয় ডেভিলটা আসলে অ্যাঞ্জেল হয়ে গেছে? অ্যাঞ্জেল হয়েছে কিনা জানি না, ফুল উদ্যানকে ভালোবেসে ফেলেছে, এটাই সবচেয়ে বড় কথা। ওরা ভালো থাকুক, সেটাই চাই। কি বলিস? আবেশ মলিন হাসলো। ফুল সত্যিই ভালোবেসে ফেলেছে, কিন্তু আমার কেন মনে হলো ডেভিলটা ভালোবাসার মানেই জানে না? আরে ও একটু অন্যরকম, দেশের বাইরে বড় হয়েছে তো, তাই ওর আচরণে তোর এমন মনে হয়েছে। ওরা পরস্পরকে ভালোবাসে, তুই চিন্তা করিস না, খুব ভালো থাকবে ওরা দুজন একসাথে। সে না হয় বুঝলাম, কিন্তু ফোনটা কেন রিসিভ করলো না? মাহবুবা সুলতানা ছেলের কাঁধে হাত রাখলেন। হয়তো ফুলও চায় না তুই ওকে নিয়ে ভাবিস, সেজন্যই হয়তো রিসিভ করেনি। দেখ আবেশ, ফুল চায় তুইও ভালো থাক, তাই তোরও ভালো থাকার চেষ্টা করা উচিত। আবেশ আর কিছু বলল না। মুখ ভরা একরাশ শূন্যতা নিয়ে সে চুপচাপ বাড়ির ভেতরে চলে গেল। বিকেলে রক্তিম আভা মুছে গিয়ে আকাশটা যেন সন্ধ্যার ধূসর রঙা চাদর গায়ে জড়াচ্ছে। এস্টেটের বিশাল ফটকের সামনে শ্বেত পাথরে খোদাই করা সোলার লেখাটির দিকে তাকিয়ে উর্বির বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। মনে হলো সে আগেও এসেছিল এখানে। বলে রাখা ভালো, খানজাদা নিবাসের উদ্দেশ্যে বেরোনোর সময় সেই লেখাটা খেয়াল করেনি। সে বিড়বিড় করে বলল, আমার মনে হচ্ছে আমি এখানে বিশেষ কোনো কাজে একসময় এসেছিলাম। ফুল ভ্রু কুচকে তাকালো, তবে কিছু বলার সুযোগ পেল না। উদ্যান তাড়া দিয়ে বলল, 30 সেকেন্ডের মধ্যে দরজা লক হয়ে যাবে, ভেতরে চলো। ফুল মাথা নেড়ে উর্বিকে নিয়ে ভেতরে এলো। ড্রয়িং রুমে বসে তাদের জন্য অপেক্ষা করছিল রিদম বাদে বাকিরা। ফুল আর উর্বিকে দেখে অনিলা প্রায় নেচে উঠে এগিয়ে এলো। উফ, কতদিন পর দেখলাম তোমাদের। বলতে বলতে সে ফুলকে চাপড়ে ধরল। উর্বি কিছুটা অবাক হয়ে ভ্রু উচালো। মাত্র 8টা দিনই তো হয়েছে অনিলা। অনিলা ফুলকে ছেড়ে দিয়ে ঠোঁট উল্টে আদুরে গলায় বলল, আমার কাছে তো মনে হচ্ছিল 8 মাস হয়ে গেছে। উদ্যান অবশ্য থামেনি। চিরাচরিত ও গম্ভীর ভঙ্গিতে নিজের রুমে চলে গেছে। রিদম ডাইনিং হলে বসে তার প্রস্থানের অপেক্ষায় ছিল। উদ্যান দৃষ্টির আড়ালে যেতে সে বাইরে বেরিয়ে এলো। হঠাৎ রিদমের উপর চোখ পড়তে শিউরে উঠল উর্বি। আঁকড়ে ধরল ফুলের বাহু। তাকে ভয় পেয়ে যেতে দেখে রিদমের নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে অনেক বড় আশা নিয়ে বসেছিল যে উর্বি এবার ফিরে এসে হয়তো স্বাভাবিক আচরণ পাবে, কিন্তু সেটা হলো না। উর্বির ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া চেহারা দেখে ফুল অনুমান করতে পারল উর্বি কাকে দেখে সিটিয়ে যাচ্ছে। তাই দেখে সে উর্বিকে এর সামনে আনার প্রয়াস করে বলল, ভয় পাচ্ছ কেন উর্বি আপু? তুমি যাকে ভেবে ভয় পাচ্ছ সে নয়। ভালো করে দেখো, উনি তোমার বন্ধু রিদম স্যার। উর্বি অশ্রুসিক্ত নয়নে ফুলের পানে তাকালো, জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ, উনি সে লোক। ওনাকে আমি নিজের বন্ধু ভেবেছিলাম। উনি সেই সুযোগ কাজে লাগিয়ে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। উনি ভালো মানুষ নন ফুল।
একদম ভালো নন। ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। সে উর্বির গাল দুটো হাতের আজলায় নিয়ে শান্ত করার চেষ্টা করলো। আরে না আপু, তোমাকে তো রিহান স্যার তুলে নিয়ে গিয়েছিল। উনি রিদম স্যার, উনি তোমার সাথে কিছুই করেননি। উর্বি কোনো কিছু শুনতেই চাইল না, বরং ক্রমশই ভারসাম্য হারিয়ে উন্মত্তের মতো করতে লাগলো। তাকে এমন বেসামাল হয়ে পড়তে দেখে হৃদম দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। পরপরই ফুল আর অনিলা উর্বিকে নিয়ে ফুলের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলো। রাত তখন 11:15। ডিনার শেষ করে সবেমাত্র রুমে এসেছে ফুল, সঙ্গেই উর্বি। খাওয়ার টেবিলে প্রায় সবাই উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিল হৃদম। উর্বি বেশ ফুরফুরি মেজাজে আছে। সে সুইং বেডে আরাম করে শুয়ে টিভি দেখছে। ফুল আনমনির পিউনি গাছের গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘে ঢাকা আকাশের পানে চেয়ে আছে। হঠাৎ সে অনুভব করলো কেউ তার খুব কাছে এসে দাঁড়িয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ফুলের খুব একটা অসুবিধা হলো না লোকটাকে চিনতে। লোকটার শরীর থেকে নির্গত পারফিউমের গন্ধ হয়ে চিৎকার করে বলে দিচ্ছে লোকটা আর কেউ নয়, বরং তার একান্ত ব্যক্তিগত পুরুষ। কি করছো পেটাল? উদ্যানের কণ্ঠ অত্যন্ত পরিপক্ক আর গম্ভীর শোনালো। ফুল কিছুটা অবাক হলো। কণ্ঠটা এমন ভারী লাগছে কেন? লোকটা কি নেশা করেছে? ফুলকে ভাবনার অবকাশটুকুও দিল না উদ্যান। ঝড়ো হাওয়ার বেগে ফুলকে ঘুরিয়ে নিল নিজের দিকে। গলার ভাঁজে ডুবিয়ে দিল নাসারন্ধ। অজানা শিহরণে ফুলের চোখ বুজে এলো, তবুও সে অনুভূতিতে লাগাম টেনে আওড়ালো। উর্বি আপু পাশের রুমে আছে, ছেড়ে দিন। উদ্যান বুঝদারের মতো গলায় কয়েকটা চুমু এঁকে দিয়ে সরে গেল। তারপর খাটের উপরে রাখা একটা শপিং ব্যাগের দিকে ইশারা করে শান্ত গলায় বলল, শাড়িটা গায়ে জড়িয়ে আমার রুমে চলে এসো পেটাল, তোমার জন্য অপেক্ষা করবো। কথাগুলো বলতে বলতে উদ্যান পিছিয়ে গিয়ে দরজার কাছে পৌঁছালো। যাবার আগে আরো একবার তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি এসো পেটাল, ঠিক আছে? ফুলের ফর্সা চিবুকে লাজুক রক্তিম আভা ফুটে উঠল। লজ্জায় যেন সে কুকুরে যাচ্ছে, বলার মতো কিছু খুঁজেও পাচ্ছে না। তাকে লাজুক লতার মতো মিইয়ে যেতে দেখে উদ্যানের ঠোঁটের কোণ প্রসারিত হলো। শীষ বাজাতে বাজাতে চলে গেল নিজের রুমে। খাটের উপর হালকা ঝুঁকে ব্যাগটা হাতে নিল ফুল। সেটা খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো একটা লাল টুকটুকে শাড়ি। তার ভেতরে গোজা ছোট এক টুকরো চিরকুট। ভাঁজ খুলতেই নজরে এলো গোটা গোটা অক্ষর, ইংরেজিতে লেখা কিছু শব্দ। লেটস টার্ন টু নাইট ইন্টু আওয়ার ওয়েডিং নাইট। হাঁসফাঁস করে উঠল ফুল। দ্রিম দ্রিম শব্দে ধরফর করছে তার বুকের ভেতর। সে নিজেকে ধাতস্থ করার উদ্দেশ্যে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে উর্বি এসে তার কাঁধে হাত রাখলো। চমকে উঠে পেছনে ফিরল ফুল। তার এমন অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখে উর্বি ঘাবড়ে গেল। কি হলো ফুল, ভয় পেয়ে গেলে নাকি? বুকে হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল ফুল। নিজেকে সামলে নিয়ে বলল, আচমকা হাত রাখলে তো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। কিছু বলবে কি? হ্যাঁ, চলো না একসাথে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই। ফুল উর্বির হাত থেকে রিমোটটা নিয়ে সন্তর্পণে টেবিলের উপর রাখলো। একটু দোনামোনা করেই বলল, আজ আমি খুব ক্লান্ত উর্বি আপু। তুমি কি অনিলা আপুর কাছে গিয়ে ঘুমোতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? উর্বি অবাক হয়ে তাকালো। কেন ফুল, তুমি আমাকে সেখানে রেখে আসতে চাইছো কেন? তেমন কিছু নয় আপু, আমি আজ এই রুমে ঘুমোবো না। তোমারও একা একা ঘুমানো ঠিক হবে না, তাই বললাম আর কি। তুমি কোথায় ঘুমাবে? বিড়ম্বনায় পড়ে ফুল দৃষ্টি নিচু করলো। নিচু স্বরে বলল, আসলে আমার হাজবেন্ডের শরীর ভালো নেই উর্বি আপু, তাই উনি চাইছেন আমি যেন আজ ওনার কাছে থাকি, একটু সেবা যত্ন করি। উর্বি অবুঝের মতো প্রশ্ন করলো। হাজবেন্ড চাইলেই বুঝে যেতেই হয়? ফুল নিঃশব্দে মাথা নাড়ালো। উর্বি কিছুক্ষণ গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, কই, আমার হাজবেন্ড তো এমন কিছু চাইনি কখনো। হয়তো তার কখনো শরীর খারাপই হয়নি, কি বলো? ছোট্ট করে শ্বাস ফেললো ফুল। তাই হবে হয়তো। তুমি কি যাবে অনিলা আপুর রুমে? উর্বি এবার বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। হ্যাঁ, তার সমস্যা না হলে আমারও কোনো সমস্যা হবে না। ফুল মিষ্টি করে হাসলো। উর্বি মাঝে মধ্যে ভারসাম্যপূর্ণ আচরণ করে, বোধহয় খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে মেয়েটা। ফুল জিজ্ঞাসা করলো, খাবার খাওয়ার পরের ওষুধগুলো খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। ঠিক আছে, চলো তাহলে। রিদম, তুই কেন এমন করছিস? খাবার এনেছি, খেয়ে নে। সোহমের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। হৃদম খাটে হেলান দিয়ে বসেছিল। সে দ্বিগুণ বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন এনেছিস খাবার? এত আদিক্ষেতা দেখানোর কি আছে? সোহম দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর পেছনে খাবার নিয়ে ছোটাছুটি করার বিন্দু মতো শখ আমার নেই। শুধু ডাক্তার বলেছে নিয়মিত খাওয়া দাওয়া করাতে, তাই বাধ্য হয়ে এই আদিক্ষেতাটুকু করতে হচ্ছে। হৃদম অনাগ্রহ প্রকাশ করে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল,
খেয়ে নেব, যা তুই। দেখ, আমি বুঝতে পারছি তুই উর্বির বিষয়টা নিয়ে অনেক ডিপ্রেশনে আছিস, কিন্তু এটা বুঝতে পারছি না যে কোনো ডিপ্রেশনে আছিস। উর্বি কি একমাত্র মেয়ে যার সাথে তোর ভাই এমন কিছু করেছে? কই অন্য কোনো মেয়েকে নিয়ে তো এতটা ভাবিসনি তো এখনো। হৃদমের চোয়াল শক্ত হয়ে এলো, সে দাঁতে দাঁত চেপে বলল, উর্বির সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী ছিলাম সোহম। আমার কি গিল্টি ফিল করা অনুচিত? উচিত বললেই গিটগিটি ফিল করিস নাকি অন্য কোনো কারণ আছে? এই পর্যায়ে হৃদম কোনো রাগ ঢাক রাখল না, অবশেষে সে স্বীকার করেই নিল। আমি প্রেমে পড়ে গেছি সোহম। এই একটা স্বীকারোক্তি যেন সোহামকে স্তব্ধ করে দিল। কি বললি? হৃদম পুনরায় বলল, হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি মেয়েটাকে, তাই কষ্ট হচ্ছে ওর জন্য, খুব কষ্ট হচ্ছে। তোকে বোঝাতে পারবো না। কবে, কখন প্রেমে পড়ে গেলি? অনেক আগেই, যদিও আমি কখনো নিজের কাছেও এটা স্বীকার করতে চাইনি, কারণ আমি কখনোই নিজেকে ওর যোগ্য মনে করিনি। ও আমাকে নিজের বন্ধু বানিয়েছিল, সেটাই অনেক বড় পাওয়া ছিল। সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট ছিলাম। কিন্তু দেখ না, আজ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে নিজের ভালোবাসার কথা স্বীকার করতে হলো। সোহাম এখনো ঠিক বুঝে উঠতে পারেনি হৃদমের কথার মানে। তুই বলেছিলি ভালোবাসা মানে তোর কাছে বোকামি। বিয়ে, ভালোবাসা, সংসারের পিছনে সময় নষ্ট না করে লাইফটাকে এনজয় করার বুদ্ধিমানের কাজ। তবে কি এমন হলো যার জন্য তুই? উড়ুর উপর কনুই রেখে দুহাতে মাথা চেপে ধরল হৃদম। অত্যন্ত অসহায় শোনালো তার কণ্ঠ। ভালোবাসা আমার সমস্ত চিন্তাধারা উলটপালট করে দিয়েছে। আমি জানি না কিভাবে ভালোবেসে ফেললাম, শুধু জানি ওর চোখে নিজের প্রতি ঘৃণা দেখা যন্ত্রণাদায়ক। ওকে কষ্ট দেখা আমার জন্য দুঃস্বপ্ন। ওর সব কষ্ট মুছে দেওয়ার জন্য নিজেকেও মুছে ফেলতে পারি আমি। সোহামের ঠোঁটে হাসি ফুটে উঠল। হৃদমের মতো প্লে বয় কিনা প্রেমে পড়ে গেছে, এ যেন কোনো অলৌকিক ঘটনা থেকে কম কিছু নয় তার কাছে। সে হৃদমের পাশে বসে পড়ল, তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করিস না দোস্ত, আমি পুরো ধমে সাহায্য করব তোকে। সোহামের মুখে দোস্ত শব্দটা শুনে হৃদম একটু হাসল বোধহয়, কিন্তু পরক্ষণেই সেই হাসি এক কঠিন সংকল্পে রূপ নিল। সে পাশ ফিরে সোহামের চোখের দিকে তাকিয়ে হঠাৎ বলে বসল, তুই বিয়ে করে নিবি উর্বিকে? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই সোহাম ছিটকে দূরে সরে গেল, অভাবনীয় ভঙ্গিতে উচ্চারণ করল, আমি? হৃদমের কপালে ঘাম জমল, শরীরটা ঝিমঝিম করছে তার। সে নিজের সংকল্পে অটল থেকে বলল, হ্যাঁ, তুই বিয়ে করে নে না উর্বিকে। তুই পাগল হয়ে গেছিস না? মানে তোর কোনো আইডিয়া আছে? তুই কি বলছিস? একটু আগে বললি তুই ভালোবাসিস মেয়েটাকে, এখন আবার বলছিস আমাকে বিয়ে করে নিতে। হৃদমের মাঝে প্রতিক্রিয়ার লেশমাত্র পরিলক্ষিত হলো না। হ্যাঁ বলছি। কেন বলছিস? তুই ভালোবাসিস, বিয়ে করলেই হলো। তুই বিয়ে করে নিবি? ও আমাকে ঘৃণা করে সোহম, আমি বিয়ে করতে পারবো না ওকে, আমি ওর যোগ্য নই। কথাটা বলতে গিয়ে হৃদমের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই পাথর চাপা কষ্টের তীব্রতা শুধু সেই অনুভব করতে পারছে। সোহাম প্রথমে বিশ্বাস করতে পারেনি, ভেবেছিল ভুল দেখছে। সে চোখ কচলে আবারও তাকিয়ে সবিস্ময়ে বলল, তুই জানিস তুই কাঁদছিস? হৃদম দ্রুত মুখ সরিয়ে নিল। ভুল দেখছিস তুই, কাঁদছি না আমি। তুই বিয়ে করে নিবি উর্বিকে, আর এটাই ফাইনাল। সোহাম এবার ফেটে পড়ল। হোয়াট দ্য ফাকিং কথাবার্তা! তুই কিভাবে এমন একটা মেয়েকে বিয়ে করতে বলতে পারিস, যে মেয়েটা কিনা অগণিত পুরুষের লালসার শিকার হয়ে এসেছে? তুই যদি ও যোগ্য না হোস, তবে ও কিন্তু আমার যোগ্য। সোহাম তার কথা শেষ করার আগে হৃদম তার শার্টের কলার চেপে ধরল, দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, একটাও বাজে কথা বলবি না ওকে নিয়ে, জাস্ট শাট আপ। বলবো না, তুইও আমাকে বিয়ে করতে ফোর্স করবি না। আমি কোনো ভার্জিন মেয়েকে বিয়ে করব। প্রয়োজনে ল্যাবে গিয়ে নিয়ে টেস্ট করিয়ে শিওর হব মেয়েটা আসলে ভার্জিন কিনা।
রিদম ধাক্কা মেরে সোহামের শার্টের কলার ছেড়ে দিল। খাট থেকে পড়তে পড়তে বেঁচে গেল সোহাম। রিদম ঠান্ডা গলায় বলল, তোকে ফোর্স করতে হবে কেন রে? পৃথিবীতে কি তুই এক পিসুই শুদ্ধ পুরুষ অবশিষ্ট আছিস নাকি? আমি উর্বির জন্য তোর থেকে অশুদ্ধ পুরুষ খুঁজে আনবো। সোহাম হাঁপাতে হাঁপাতে নিজের শার্টের কলার ঠিক করলো, তারপর কিছুটা আড়ষ্ট গলায় বলল, হ্যাঁ, সেটাই ভালো হবে। রিদম আচমকা দাঁড়িয়ে টেবিলের উপরে থাকা কাচের বোতল থেকে এক গ্লাস টাকিলা ঢেলে নিল। বিড়বিড়িয়ে বলল, পরের বার কখনো দোস্ত বলে ডাকবি না, তোর মুখে শব্দটা মানায় না। সোহাম আহত হলো। এগিয়ে এসে রিদমের ঢেলে রাখা টাকিলার গ্লাসটা হাতে নিয়ে বলল, আমি তোদেরকে নিয়ে নিজের বন্ধু বলেই মনে করি, তুইও করিস। তোদের জন্য দুনিয়ার সব আইন ভঙ্গ করেও রাজি আছি। যদি উর্বিকে বিয়ে করতে রাজি হয়ে গেলে তুই সেটা বিশ্বাস করিস, তবে আমি রাজি আছি। রিদম অবাক হলো না, বরং স্বস্তির নিঃশ্বাস ফেলে বাহু প্রসারিত করলো। অন্য গ্লাসে টাকিলা ঢেলে দুজন একসাথে চিয়ার্স করলো। রিদমকে কিছুটা শান্ত হতে দেখে সোহাম সুযোগ বুঝে হালকা গলায় বলল, তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু আমার বউকে খুব ভালোবাসবো, অনেক আদর করব। জানিস তো, জন্মগত সিঙ্গেল আমি। বউকে নিয়ে কত শখ ফ্রেন্ডসের মনের ভিতরে পোষে রেখেছি, তার হিসাব নেই। সেই কল্পনাগুলো বাস্তবে প্রয়োগ করতে গেলে তখন আবার মানবি তো আমাকে? কথাটা শোনা মাত্রই রিদমের বুকের ভেতরটা হঠাৎ ছ্যাদ করে উঠল। এই প্রথম সে জেলাসি অনুভব করলো। যে জেলাসি যে এত তিতকুটে স্বাদের হয় সেটা তার আগে জানা ছিল না। তবুও সে মুখে হাসি টেনে বলল, তোর বউয়ের সাথে তুই যেমন খুশি তেমন ভাবে রোমান্স করতে পারিস, আমি কেন মারতে যাব? তাছাড়াও তোর সাথে আমি পারবো নাকি? পারলেও পারিস। শুনেছি রাগ আর জেলাসি মানুষকে শক্তিশালী করে তোলে। একটু আগেই তো রাগের বশে আমাকে বাষ্কবলের মতো ছুঁড়ে ফেলে দিলি। যদি বাই চান্স আমার হাত পা ভেঙে যেত, তখন তোর উর্বিকে বিয়ে করতো বল? যতই বলিস আমার চেয়ে ভালো ছেলে খুঁজে দিবি, কিন্তু বুকে হাত দিয়ে কি বলতে পারি সেই ছেলেটা আমার চেয়েও বিশ্বস্ত হবে? রিদম উত্তর দিল না। নির্বিকার ভঙ্গিতে টাকিলা গিলতে লাগলো। সোহাম টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, গভীর গলায় বলল, অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখতে পারতি। তোর ভালোবাসার মধ্যে একমাত্র ব্যবধান হলো উর্বি তোকে রিহান মনে করে ঘৃণা করেছে। তুই যদি কোনোভাবে ওকে বোঝাতে পারতি যে তুই নিহান না রিদম, তাহলেই হয়ে যেত। ও আমাকে রিহান ভেবে ঘৃণা করছে না, রিদম ভেবে করছে। ওর মনে হচ্ছে ওর সাথে যা যা হয়েছে সব আমি রিদমই করেছি। তাহলে ওকে বোঝাতে হবে ওর সাথে জঘন্য কাজগুলো তুই রিদম নয়, রিহান করেছে। বুঝিয়ে কি হবে? আমি তারপরও ওর যোগ্য হব না। সোহাম এবার অভিজ্ঞের মতো বলল, শোন, একটা মেয়েকে যে যত বেশি ভালোবাসে সে তার চোখে সবচেয়ে বেশি যোগ্য। তার উপর যদি আবার মেয়েটার মনেও সেই লোকটার জন্য ভালোবাসা থাকে, তাহলে কোনো আর কথাই নেই। রিদম ভ্রু কুচকে তাকালো। বাহ, তুই এত কিছু জানলি কিভাবে? আমার জানা মতে তোর তো মেয়েদের সাথে সাধারণ কানেকশনটুকুও নেই। সোহাম একটু ভাব নিয়েই বলল, বাইরে যেতে হয়নি। আমি যতটুকু জেনেছি। রিদম এর নাক মুখ কুচকে গেল। বোকা ফুলকে দেখে। ইয়েস, ওকে দেখেই বুঝতে পারছি মেয়েরা ভালোবাসা পাগল। তুই যদি উর্ভিকে বোঝাতে পারিস তুই ওকে ভালোবাসিস আর ওই নির্দিষ্ট ঘটনার পিছনে তোর কোনো হাত নেই, তাহলে কেল্লা ফত। ও আর কোনো যোগ্যতা তালাশ করবে না। তুই ওকে বিয়ে করতে চাস না, তাই এগুলো বলছিস, তাই না? নো ডিউট, ও তোকে বন্ধু ভাবত। সেই হিসেবে ওর মনে নিশ্চিত তোর জন্য একটু হলেও ভালো লাগা আছে। সেটা মাথায় রেখে একবার ট্রাই করতে বললাম। তুই যদি ব্যর্থ হোস আমি খুশি, ওকে বিয়ে করে নেব। না হলে তোর জন্য আমার খুব দুঃখী লাগবে রে। রিদম বোধহয় সাহস পেল, তবুও ওর সংশয় কমছে না যেন। যদি ওকে বোঝাতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়? সোহাম হঠাৎই রিদমকে পেছন দিয়ে জড়িয়ে ধরে নাটুকে গলায় বলল, সোহামকে
রতকে হুয়ে ফিকার কিস বাত কা। হৃদম বাঁকা চোখে তাকিয়ে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে তোর অভিজ্ঞতা আছে। আছে। তুই এখন ছিলি না। বান্দরবনে তোকে খুঁজতে গিয়ে আমরা অনেক মজা করেছি। একদিন টোরের সাইলেন্স খেলা হয়েছিল, তুই বিশ্বাস করবি না। সেদিন পাওয়ারফুলের কাছে হেরে গিয়েছিল। হৃদম আকাশ থেকে পড়ল। কি তুই ওয়ান শটে স্ট্রাং হয়ে গেলি নাকি? সোহাম বেশ সিরিয়াস ভঙ্গিমায় বলল, না রে, সত্যি বলছি। বোকা ফুলের গায়ে এত শক্তি? দেখে তো মনে হয় একটা মশা মারতে গিয়েও ওর অর্ধেক দম বেরিয়ে যাবে। সেই মেয়ে কিনা পাঞ্জা লড়াইয়ে তেহুর মতো ভাল্লুককে হারিয়ে উল্লুক বানিয়ে ফেলেছিল। আরে শক্তি দিয়ে নয়, কৌশল খাটিয়ে জিততে গিয়েছিল স্কলফুল। তারপর কি হলো? কি আবার হবে? পারপাসফুল প্রশ্ন করলো, থেওকে সত্যি ভালোবাসে কিনা। হৃদম আগ্রহ হারিয়ে ফেলল। সোহাম বলল, তুই তো জানিস তে কার মতে বিশ্বাস করে না, তাই ও বিনা দ্বিধায় মিথ্যা বলে দিল। কি বলেছে? বলেছে ভালোবাসে। তারপর মাইন্ডফুল আমাকে জিজ্ঞেস করলো ও কর্মতে বিশ্বাস করে কিনা। আমি বলে দিলাম হ্যাঁ, খুব বিশ্বাস করে। তোর কেন মনে হচ্ছে দেহ ভালোবাসার কথা মিথ্যা বলছে? এমনও তো হতে পারে দেহ সত্যি ভালোবাসে বোকা ফুলকে। আমরা সবাই ধরেই নিয়েছিলাম তে ভালোবাসেছে বিউটিফুলকে, ভেবেই নিয়েছিলাম মনস্টার তো, তাই ভালোবাসা ঠিকমতো এক্সপ্রেস করতে পারছে না। আমিও তাই ফ্রাইডফুলকে বিশ্বাস করানোর জন্য বলে দিয়েছিলাম তে কারমাতে বিশ্বাস করে। কিন্তু কি? ডাকারা যখন খেলায় তখন শুনলাম তে তোকে বাঁচানোর জন্য ফুলকে টোপ হিসেবে ব্যবহার করেছে। ও জানতো ট্রিট হিসেবে আশেপাশে রিহানের লোকেরা উত পেতে আছে, সেটা জেনেও পিসি ফুলের পিছু পিছু যায়নি, আর নয়তো লোহানকে যেতে দিয়েছে। হৃদম থম মেরে গেল, চাপা গলায় বলল, ইস, বোকা ফুল যেন ব্যাপারটা জানতে না পারে। দেহ যে কি চায় বোঝে ওঠা মুশকিল, তবে আমরা কিন্তু চাই দেহ যা চায় তাই যেন পায়। সোহাম মাথা নেড়ে প্রসঙ্গ পাল্টে ফেলল, হ্যাঁ সেটাই বলছিলাম। সেদিন আমি যদি সেটুকু মিথ্যা না বলতাম তাহলে ফেয়ারফুল হয়তো হেলিকপ্টারে বসে ওকে ভালোবাসার কথা স্বীকার করার সাহস পেত না। আমার যেহেতু ফিল্ড এক্সপিরিয়েন্স আছে, আমি তাকে সাহায্য করতে পারবো, বুঝলি? হৃদম গ্লাসে চুমুক দিয়ে হালকা হাসলো। ঠিক আছে, লেটস ট্রাই। টালমাটাল পায়ে নিজের রুমে ঢুকে বিছানার ওপর ধপ করে বসে পড়ল ফুল। তার মস্তিষ্ক যেন এক নিরেট শূন্যতায় ডুবে আছে, বুকের ভেতরটা হু হু করছে, ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু সেই কান্নার শক্তিটুকু যেন ভেতর থেকে নিঃশেষ হয়ে গেছে। পাশে পড়ে থাকা সেই রক্তিম শাড়িটার দিকে সে কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে রইল। অতঃপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে এলো সে, যদি অস্থিরতা কিছুটা কমে। ওদিকে উদ্যান খাটের কিনারায় বসে এক হাতে ফোন টিপছিল, পায়ে স্লিপার, ডান পা বাম হাঁটুর উপর তুলে রাখা আয়েসি ভঙ্গিতে, অন্য হাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত সে। গায়ে সাদা শার্টের উপরে দুটো বোতাম খোলা, যেখান দিয়ে উকি দিচ্ছে তার চওড়া পুরুষালী বক্ষপট। ডোরবেল বেজে উঠতে হাতের তোয়ালেটা একপাশে ছুঁড়ে মারল উদ্যান। ফোনটা বেডসাইড টেবিলে রেখে দ্রুত পায়ে গিয়ে দরজা খুলল। সামনে ফুলকে দেখা মাত্রই তার চোখের মণি উজ্জ্বল হয়ে উঠল। সে অ্যালেক্সকে আদেশ সুরে বলল, অ্যালেক্স, টার্ন অফ দ্য লাইটস ফার্স্ট অ্যান্ড দেন গো কমপ্লিট শাটডাউন ফর টু নাইট। লাইটের আলো নিভে যেতে রুমে জ্বলতে থাকা মোমবাতির ক্ষীণ আলো স্পষ্ট হয়ে উঠল। ফুল কিছু বুঝে ওঠার আগেই উদ্যান তার কোমর জড়িয়ে ধরে হ্যাচকা টানে ভেতরে নিয়ে এলো। দরজার বিপরীতে নিজের পিঠ ঠেকিয়ে অত্যন্ত সন্তর্পণে লক করে দিল দরজাটা। ভয়ার্ত চোখে ফুল একবার ডানে বামে তাকিয়ে নিল। উদ্যান ফুলের চুলের বাঁধন আলগা করে দিয়ে তার নরম গালে হাত রাখলো, ফিসফিস করে পড়ল, টান রুমে নেই, শুধু তুমি আর আমি আছি। হঠাৎ কোনো একটা কথা মনে পড়তে উদ্যান তাকে সামান্য আলগা করে দিয়ে একটু সরে দাঁড়ালো। তারপর ফুলকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো।
খোলা চুলে ফুলকে অত্যন্ত আবেদনময়ী দেখাচ্ছে। মাথা নিচু করে মেয়েটার হাত কসলাচ্ছে অনবরত। মোমবাতির টিমটিমে আলোয় ফুলের এই কুণ্ঠিত রূপ যেন উদ্যানের ভেতরে এক বিশেষ তৃষ্ণা জাগিয়ে তুলল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে আবারও ফুলকে নিজের দেহের সাথে লেপটে নিল। আকস্মিকতায় আটকে উঠল ফুল। উদ্যান এক ঝটকায় ফুলের বুকের উপরিভাগে জড়িয়ে রাখা ওড়নাটা ফেলে উন্মুক্ত গ্রীবাদেশে মুখ ডুবিয়ে দিল। এক অদ্ভুত ঘোর লাগা কণ্ঠে বলল, শাড়িটা কেন পরলে না পেটাল? পছন্দ হয়নি তোমার? উদ্যানের একের পর এক উন্মুখ স্পর্শে ফুলের তখন নাজেহাল দশা। উত্তর দিতে গিয়েও খেই হারিয়ে ফেলছে উদ্যান। উত্তরের অপেক্ষা করলো না। কামিজের নিচে দিয়ে ফুলের স্পর্শকাতর উদরে হাত রাখতেই মারাত্মকভাবে কেঁপে উঠল ফুল। উদ্যান একটু দয়া দেখালো না, বরং জায়গাটা আরো শক্ত হাতে খামচে ধরলো। আর নিজেকে সামলাতে পারলো না। যন্ত্রণায় নাকি সুখে কে জানে। তার ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো এক অস্ফুট আর্তনাদ। পরক্ষণে উদ্যান ফুলের চুলের ভাঁজে হাত গলিয়ে তার রক্তিম ঠোঁট জোড়া নিজে দখলে নিয়ে নিল। চুমু তীব্রতা যেন চারিপাশে উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিল। উদ্যান অবলীলায় ফুলের তুলের মতো হালকা শরীরটা শূন্যে তুলে ধরল। পড়ে যাওয়ার আশঙ্কায় ফুল দুহাতে উদ্যানের গলা শক্ত করে জড়িয়ে ধরল। উদ্যান আরো প্রগাঢ় আলিঙ্গনে ফুলের পা জোড়া নিজের কোমরে জড়িয়ে নিয়ে খাটের দিকে হাঁটা ধরল। ফুলকে বিছানায় বসিয়ে রেখে উদ্যান আলতো করে চুমু আঁকলো। তারপর ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুলের দিকে তাকিয়ে বিড়বিড়ালো, শাড়ি খোলা তুলনামূলক সহজ হতো পেটাল। থাক, দুটো জামা ছিঁড়ে গেলে তোমার খুব একটা সমস্যা হবে না, তাই না? প্রয়োজনে কাল পুরো শপিং মল কিনে দেবো তোমায়। উদ্যান যখন ফুলের কামিজের নিচের অংশে ধরে উপরে উঠানোর উপক্রম করলো, ঠিক তখনই ফুল সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে বলে উঠল, প্লিজ থামুন আপনি, আমি এখানে একটা প্রশ্ন করতে এসেছি। সঙ্গে সঙ্গে উদ্যানের চোয়াল শক্ত হয়ে গেল। কামনার অনল যেন মুহূর্তে ক্রোধে রূপান্তরিত হলো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ পেটাল? যদি তাই হয়ে থাকে তাহলে বলবো আমি ধৈর্যের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। জি না, আমি আপনার ভালোবাসার পরীক্ষা নেব। এখন এই মুহূর্তে আপনি ফেলে দেওয়া ওড়নাটা তুলে এনে পরিয়ে দেবেন আমায়। তারপর দূরত্ব বজায় রেখে পাশে বসে আমার প্রশ্নের উত্তর দেবেন। কথাটা শ্রবণগোচর হতে উদ্যান সাপের মতো ফুসফুস করে উঠল। পরিস্থিতি যে কতটা কঠিন সেটা শুধু সেই অনুভব করতে পারে। যদি আমি তোমার কথা না শুনি কি করবে তুমি? না শুনে নিশ্চয় জোর জবরদস্তি করবেন, খাঁটি ইংরেজিতে যাকে ম্যারিটাল রেপ বলা হয়। আর আমার উপর জোর খাটালে আমি নিজের সাথে কি করতে পারি তা আপনি খুব ভালো করেই জানেন। ফুলের বিষাদ মাখা উত্তর উদ্যানকে মুহূর্তে থমকে দিল। উদ্যান প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়ালো। ফুলের বাহু শক্ত করে চেপে ধরে বিক্ষিপ্ত স্বরে গর্জে উঠল, ভালোবাসো না তুমি আমায়? বাসি, কিন্তু আপনি বাসেন না। আমি খুব ভালোবাসি তোমায়, তুমিও ভালোবাসো আমায়। তাহলে কেন বারবার সুইসাইডের ভয় দেখাচ্ছ? যদি সত্যিই ভালোবেসে থাকেন তবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তা প্রমাণ করে দিন। ভালোবাসা হাইপোথিসিস নয়, কতবার বলবো? আপনার ভালোবাসা হাইপোথিসিস থেকে কোনো অংশে কম নয়। আপনাকে প্রমাণ দিতেই হবে। যদি না দিতে চান তাহলে যা খুশি করে ফেলুন। এক চরম মুহূর্ত উদ্যান তার সমস্ত পুরুষালী দম্ভ আর তীব্র আকাঙ্ক্ষাকে বহু কষ্টে অবদমিত করলো। ফ্লোর থেকে ওড়নাটা তুলে এনে অবহেলায় ফুলের গলায় জড়িয়ে দিল সে। তারপর ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে মোমবাতি শিখায় জ্বালিয়ে নিয়ে সেটা ঠোঁটের ফাঁকে চেপে ধরল। ঘুরে এসে ফুলের পাশে দূরত্ব রেখে বসলো। নির্দ্বিধায় বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলি বাতাসে উড়িয়ে দিতে দিতে বলল, তোমার ভালোবাসা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। যদি সত্যিকারে ভালোবাসতে আমায় তাহলে আমি তোমার সাথে জর্জর করলেও নিজেকে শেষ করে দেওয়ার ভয় দেখাতে পারতে না। ফুল অন্যদিকে মুখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। লোকটা সব বিষয়ে মাত্রাতিরিক্ত চতুর হলেও অনুভূতির ব্যাপারে বড্ড কাঁচা। সে বুঝতে পারছে ফুল তাকে ভয় দেখাচ্ছে, অথচ এটা বুঝতে পারছে না ফুল আসলে শুধুমাত্র ভয় দেখানোর জন্যেই কথাটা বলেছে। কারণ ফুল জানে ওই একটা কথা বলেই দানবটাকে ভয় দেখানো সম্ভব। এই যে আমি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারি না জেনেও আমার সামনে বসে ধূমপান করছেন, এর কারণেও কিন্তু আপনি পরীক্ষায় ফেল করতে পারেন। উদ্যান আর চোখে একবার তাকালো ফুলের দিকে। মেয়েটা অন্যদিকেই তাকিয়ে আছে। উদ্যান নিষ্প্রভ কণ্ঠে বলল, তো বেরিয়ে যাও আমার রুম থেকে। তোমাকে কি আমি জোর করে বসিয়ে রেখেছি নাকি? চলে যাও আমার চোখের সামনে থেকে। ফুল অবাক হয়ে চট করে তার দিকে তাকালো। অবিশ্বাসের সুরে বলল, আপনার বলা উচিত ছিল ঠিক আছে আমি আর সিগারেট খাবো না, তা না বলে আপনি আমাকে চলে যেতে বলছেন।
ও সরি, আচ্ছা তুমি থাকো, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। এমনি তো এখানে বসে থাকার সব ইচ্ছা ধুলে মিশে দিয়েছো তুমি। কথাটুকু বলে সিগারেটটা মেঝেতে চুরিয়ে পা দিয়ে পিষে ধরল উদ্যান। তারপর তাড়া দিয়ে বলল, যা বলো তাড়াতাড়ি বলো, কাজে যাব আমি। এই রাতের বেলা কি কাজে যাবেন? রাতের বেলা 10টা বিবাহিত পুরুষ যা করে তা তো তুমি আমাকে করতে দিবে না, তাই না? তাই অন্য কোনো কাজ করে টাইম পাস করবো গিয়ে। ফুল আলতো গলায় বলল, আমি কিন্তু বসে বসে গল্প করতে রাজি আছি। বাট আমি আগ্রহী নই। গল্প করা ভীষণ বোরিং কাজ। যা বলো তাড়াতাড়ি বলো, বেশিক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। মনোযোগ অন্যদিকে ঘোরানো দরকার। ফুল গলা পরিষ্কার করে ধীর স্থির ভাবে শুধালো, আপনি জেনে শুনে আমাকে রিহানের হাতে তুলে দিয়েছিলেন তাই না? এহেন প্রশ্ন শুনে উদ্যানের পায়ে মুখচ্ছবিতে কোনো বিকার দেখা গেল না। সে শুধু শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল, হঠাৎ তোমার এমন মনে হলো কেন পেটাল? মনে হয়নি, আমি শিওর আপনি জানতেন রিহানের লোকেরা আশেপাশে ওত পেতে আছে। সব জেনেও আপনি আমার পিছু যাননি, আমাকে একলা ছেড়ে দিয়েছিলেন। আসলে ফুল সোহাম আর রিদমের কথাগুলো শুনে ফেলেছিল। উর্বিকে অনিলার রুম থেকে আসার সময় সোহাম যখন ট্রুথ অর সাইলেন্সের প্রসঙ্গ তুলল, ফুল তখন রিদমের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজা আলগা থাকায় সোহামের বলা কথাগুলো পরিষ্কার শুনতে পেয়েছে ফুল। সে আড়ি পেতেই এমনটা নয়, পাজরা আপনি আপনি থেমে গিয়েছিল ওর। উদ্যান 2 আঙ্গুলের কপাল ঘষতে ঘষতে বলল, দেখো পেটাল, আমি তোমার বড় কোনো ক্ষতি হতে দেইনি, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তুমি মাথায় আঘাত পেয়েছো, তার জন্য তুমি শাস্তি দাও। প্রয়োজনে তুমি আঘাত করতে পারো। ফুল তাজ্জব বনে গেল। লোকটার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে আর্তনাদ করে উঠল, শাস্তির কথা ছাড়ুন, আপনি শুধু বলুন আমাকে টোপ হিসেবে ব্যবহার কেন করেছেন বা করেছেন কিনা। এই প্রথম উদ্যান ভাষা হারিয়ে ফেলল। তীরের কাছে এসে যেন তরিটা ডুবে গেল তার। উদ্যানের এই নির্লিপ্ততা ফুলের মনে জ্বলতে থাকা শেষ আলোর প্রদীপটা নিভিয়ে দিল। হ্যাঁ, ফুল কখনোই উদ্যানের ভালোবাসা অনুভব করেনি, কিন্তু তাও সেই তীরের ফলাটাকে হাত দিয়ে ধরে ফেলা, ট্রুথ আর সাইলেন্সে উদ্যানের স্বীকারোক্তি এবং সবশেষে রিহানের হাত থেকে যেভাবে উদ্যান তাকে বাঁচিয়েছিল, সেই ঘটনার জন্য মনের কোথাও একটু আশা ছিল যে উদ্যান সত্যি ভালোবাসে তাকে। সেই আশাটুকু আজ নিঃশেষ হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর উদ্যান বলল, হ্যাঁ, আমি জানতাম রিহানের লোকেরা আশেপাশে আছে, তবু আমি তোমার পিছু নেইনি। কেন নেয়নি জানো? কারণ তুমি আমাকে খুব রাগিয়ে দিয়েছিলে, আজও খুব রাগিয়ে দিয়েছো। আমি ভালোবাসি তোমাকে, কিন্তু কিন্তু তুমি ভালোবাসো না আমায়। উদ্যান উঠে দাঁড়ালো। শার্টের বোতামগুলো একে একে আটকে পকেটে হাত গুজে দরজার দিকে এগুলো। যাওয়ার আগে শেষবারের মতো ঘুরে তাকিয়ে বলল, তোমার থেকে দূরত্ব বজায় রাখাটাই তো ভালোবাসার পরীক্ষা, তাই না? এতে আমি উত্তীর্ণ হতে পারলে তো প্রমাণ হয়ে যাবে আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি। ঠিক আছে, আমি তাই করব, আমি প্রমাণ করে দেব। কথাখানা বলে দ্রুত পদক্ষেপে রুম ত্যাগ করলো উদ্যান। ফুল আবারও ঘুরে ফিরে এক গোলক ধাঁধায় আটকা পড়ে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। বিছানার উপর অসহায়ভাবে ঢলে পড়ল সে। মাথার কাছে বালিশটা টেনে নিয়ে কোলে মধ্যে চাপটে ধরল। বালিশের ভাঁজে মুখ গুজে দিয়ে বড় বড় শ্বাস নিল সে। টেনে নিতে চাইল উদ্যানের সেই অতি পরিচিত গায়ের ঘ্রাণ। হঠাৎ কান্না পেয়ে গেল তার। হু হু করে কেঁদে উঠল সে। খুব ভালোবাসি আপনাকে, শুধু ভয় হয় যদি আপনি আবার পাল্টে যান, আবারও যদি সেই আগের মতো নিষ্ঠুর আচরণ করেন। আমি তা সহ্য করতে পারবো না। তার চেয়ে এভাবেই দূরত্ব থাকুক আমাদের মাঝে, এটাই বোধহয় ভালো হবে। পানিশমেন্ট রুমের থমথমে আবহাওয়ার পিনপতন নিস্তব্ধতা একের পর এক নাদিয়ার বিরুদ্ধে অকাট্য সব প্রমাণ উদ্যানের সামনে পেশ করছে লুহান। প্রমাণের ভারে নাদিয়ার অপরাধ যেমন স্পষ্ট হলো, তেমনি নির্দোষ সাব্যস্ত হলো রুমা। বাঁধনমুক্ত হয়ে রুমা ফুপিয়ে উঠে মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা নাদিয়ার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শুধায়, কেন করলি এমন নাদু? ভালো ছিলাম তো আমরা, ছিলাম না বল তাহলে? নাদিয়া নিশ্চল। একবার চোখ তুলেও তাকালো না। নত মস্তকে শীতল কণ্ঠে বলল, আমি শুরু থেকে রেহান স্যারের লোক ছিলাম। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত না থাকলে তুই খুব সহজেই ধরে ফেলতে পারতি আমায়। লুহান তাড়া দিয়ে বলল, রুমা, আমাকে দেওয়া কথা মনে আছে নিশ্চয়? রুমা চোখ মুছে সাই জানালো। লুহান বলল, চলো তাহলে। যাওয়ার আগে একবার সবার সাথে দেখা করতে চাই, বিশেষ করে মিস্ট্রেসের সাথে। ফুলের নাম উঠতেই উদ্যানের চোখে মুখে তিক্ততা ফুটে উঠল। ভেতরে ভেতরে সে চরম ক্ষিপ্ত। এর আগে কোনো ব্যাপারে সে
এতটা কনফিউজড হয়নি যতটা এই ফুলকে নিয়ে হচ্ছে। উদ্যান গম্ভীর গলায় প্রশ্ন করল, আমি যাকে লুকিয়ে রেখেছি তার ব্যাপারে তুই কি জানিস নাদিয়া? নাদিয়া শিওরে উঠল। কিছু জানি না মাস্টার। রিহান স্যার আমাকে বলেছিলেন সেই লোকটার ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। চোখ বুজে গভীর শ্বাস নিল উদ্যান। হাতে থাকা রিভলভারটি নাদিয়ার মুখ বরাবর তাক করে শীতল কণ্ঠে বলল, তেহজিব বিশ্বাসঘাতকদের ঘৃণা করে, আর তেহজিব যাকে ঘৃণা করে তার মৃত্যু নিজ হাতে নিশ্চিত করে। নাদিয়া মুখ তুলে কিছু বলতে যাবে, তার আগে উদ্যান সব কটা গুলি এক নাগারে ছুড়ে নাদিয়ার মুখ ঝাঁঝরা করে দিল। গুলির বিকট শব্দে রুমা চমকে পেছনে তাকালো। নাদিয়ার নিথর দেহটি রক্তে ভেসে যেতে দেখে সে আর নিজেকে সামলাতে পারল না। লুহান প্রচণ্ড বিরক্ত হয়ে তাকে এক হাতে সামলে নিয়ে পানিশমেন্ট রুম থেকে বেরিয়ে গেল। ফুল উদ্যানের রুমে ঘুমিয়ে গিয়েছিল। অনিলার ডাকে তার তন্দ্রা ভাঙল। আধা বোঝা চোখে সে প্রশ্ন করল, কি হয়েছে অনিল আপু, ডাকছো কেন? অনিলা ফুলের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, রোমা চলে যাচ্ছে, যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যেতে চাইছে। কথাটা শুনে ধরফর করে উঠে বসলো ফুল। আগোছালো চুলগুলো দ্রুত হাত কপা করতে করতে জিজ্ঞাসা করলো, লুহান স্যার কি তাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন? অনিলার মাথা নেড়ে সম্মতি জানালো। ফুল খাট থেকে নামতে নামতে জিজ্ঞাসা করলো, উর্বি আপু কোথায়? ও ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। ড্রয়িং রুমে এসে ফুল দেখলো রুমা ব্যাগপত্র নিয়ে প্রস্তুত। ফুলকে দেখে রুমা ম্লান হেসে বলল, মাঝরাতে ডাকার জন্য দুঃখিত মিস্টার ঈশা, আসলে আমি চলে যাচ্ছি, তাই ভাবলাম শেষবারের মতো দেখা করে যাই। কিন্তু তুমি কোথায় যাচ্ছ রুমা আপু? একেবারে চলে যাচ্ছি মিস্টার ঈশা, দূরে কোথাও। কোথায় যাবে তুমি? সেদিন না বললে মাস্টারের আশ্রয় ছেড়ে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে না? আমি তো ধরেই নিয়েছিলাম তোমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। রুমা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইচ্ছে না থাকলেও যেতে হয় মিস্টার ঈশা, আমাকেও হচ্ছে। এখন যদি মুক্ত বাতাসে দম বন্ধ হয়ে যায় তবু কিছু করার নেই। ফুল আচমকায় রুমাকে জড়িয়ে ধরল। উপস্থিত সবাই মুহূর্তের জন্য থমকে গেল, কারণ সবার চোখে রুমা একজন মেড আর ফুল মাস্টারের ওয়াইফ ওই মেডকে আলিঙ্গন করছে। দৃশ্যটা অকল্পনীয় বটে ফুলের দৃষ্টিকোণ থেকে, কিন্তু বিষয়টা গুরুতর নয়। স্টেটে আসার পর রুমা আর নাদিয়ার সাথে সর্বপ্রথম সখ্যতা গড়ে উঠেছিল তার। একসাথে খেয়েছে, একই রুমে থেকেছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ফুল তাকে ছেড়ে দিল। ধরা গলায় বলল, খুব মিস করবো তোমায় রুমা আপু, মুক্ত বাতাসের সাথে অভ্যস্ত হয়ে যেও না প্লিজ। আচ্ছা নাদিয়া আপু কোথায়, তাকে কেন দেখছি না? রুমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লুহান কথা কেড়ে নিয়ে বলল, নাদিয়াকেও স্টেটের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফুল অবাক হয়ে বলল, কেন, সেও কি আর আসবে না? লুহান কাঁধ ঝাঁকালো। না, ওদের দুজনকেই কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। ফুল বিড়বিড়িয়ে বলল, নাদিয়া আপু একবার বলেও গেল না? বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে লুহান রুমাকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। পুরোটা পথ তাদের মাঝে কোনো কথা হলো না। শহরে পৌঁছে লুহান রুমাকে নিয়ে একটা অভিজাত ফ্ল্যাটে উঠল। পঞ্চম তলার একটা দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে চাবি বের করে রুমার দিকে বাড়িয়ে দিল সে। এই ফ্লোরটা আমি তোমার নামে কিনে নিয়েছি, সেই সাথে তুমি চাইলে ইচ্ছা মতো অ্যামাউন্টের টাকাও দাবি করতে পারো। রুমা চাবিটা হাতে নিয়ে কিছুটা ইতস্তত করে বলল, থাকার জায়গাটুকু দিয়েছেন এটাই অনেক লুহান স্যার, দয়া করে টাকা অফার করবেন না। তুমি শিওর? রুমা মাথা নেড়ে ধীর স্থির কণ্ঠে বলল, আমি জানি না কিভাবে আপনার শুকরিয়া আদায় করব। আপনি না থাকলে হয়তো নিরপরাধ হয়েও অপরাধীর অপবাদ নিয়ে মরতে হতো। লুহান মৃদু হেসে বলল, তোমাকে সাহায্য করতে হতো রুমা। আমি জানতাম রিহানের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, এমনকি ও তোমাকে চেনে কি না তাও আমার সন্দেহ আছে। যদিও দেহ এটা জানতো, তবুও মাঝে মধ্যে কোনো কিছু ভাবার মতো অবস্থাতে থাকে না, তখন ওর যা মনে চায় তাই করে ফেলে। রুমা দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। লুহান কপালে দুই আঙ্গুল ঘষে ক্লান্ত স্বরে বলল, ঠিক আছে, আসি তাহলে। অবশ্যই, আমি আপনার উপর থেকে সব অভিযোগ তুলে নিলাম লুহান স্যার। ভালো থাকবেন আপনি, খুব ভালো থাকবেন আশা করি। আজ বহু বছর পর লুহান এক অদ্ভুত স্বস্তি অনুভব করলো। মনে হচ্ছে তার পিঠের উপর
তুলে রাখা সমস্ত দোষের ভার অবশেষে নামিয়ে রাখতে সক্ষম হয়েছে সে। ফুরফুরে মেজাজে সে নিচে নেমে এসে গাড়িতে চড়ে বসলো। স্টিয়ারিংয়ে হাত রেখে ভাবলো আজ সে আর স্টেটে ফিরবে না, বরং ক্লাবে গিয়ে কয়েক পেগ ড্রিঙ্ক করে আসবে। 2 সপ্তাহ পর খানজাদা নিবাসে ফিরে এসে রেহানা বেগম যখন মাহবুবা সুলতানের মুখে শুনলেন ফুল তার সাথে দেখা করতে চেয়েছিল, তখন তিনি হাপিত্তেশ করেন। ফুলকে উদ্যান বাড়িতে নিয়ে আসবে জানলে তিনি কখনো সেই সময় বাড়ির বাইরে থাকতেন না। মেয়েটাকে যে তারও খুব দেখতে ইচ্ছা করে। প্রতিদিনের অভ্যাস মশত মাহবুবা সুলতান, রেহানা বেগম, মেহেক আর আবেশ ডিনার টেবিলে বসলো। চারিপাশ নিস্তব্ধ, শুধু চামচের ঠুনঠান শব্দ হচ্ছে। তুই কি আজও বাইরে যাবি আবেশ? মায়ের প্রশ্নে আবেশ নিঃশব্দে মাথা নাড়ালো। মাহবুবা সুলতানা বাড়তি কোনো প্রশ্ন করলেন না। খাওয়া দাওয়া শেষে মেহেক নিজের রুমে যাওয়ার সময় দরজা খোলা পেয়ে আবেশের রুমে উকি দিল। তখনই তার চোখে পড়ল আবেশের জন্মদিনে যে গিফটটা দিয়েছিল সেটা, এই গিফটটা এখনো সেভাবেই পড়ে আছে। আবেশ ছুঁয়েও দেখেনি। প্রতিদিনই সে ভাবে আজ হয়তো আবেশ গিটারটা খুলে দেখবে, কিন্তু প্রতিবারই সে নিরাশ হয়। তার ভাবনার মাঝে আবেশ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এগুলো খাটের দিকে। মেহেক আজ ভীষণ আশাহত হয়ে বিষণ্ণ কণ্ঠে জানতে চাইল, আবেশ ভাই, তুমি এখনো কেন গিফটটা খুলে দেখলে না? আবেশ এক রাশ অনীহা নিয়ে মেহেকের দিকে তাকালো। বরফ শীতল কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।